Hello guys, today I am here to discuss an important topic and it's about right form of verb. I will divide right form of verb in three parts and individually you will get the three parts in this channel and in this channel or in these three parts of right form of verb you will get some exceptional and most important rules with a lot of visas or examples. Sometimes we know the rules, but we do not do many exercises. That's why sometimes we forget the uses of the rules. So that's why I'm sharing with you the rules with some of examples. Okay, so let's start. The first one is present indefinite tense. একটু টেকনিক্যালি তোমরা এটাকে বোঝার চেষ্টা করবা। এখানে আমরা দেখতে পাচ্ছি এভরি প্লাস টাইম, অর্থাৎ এভরি পরে সময়যুক্ত কোনো শব্দ যখন থাকবে, যেমন এভরি টাইম, এভরি ডে, এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি এরা, এভরি ডিকেড, এভরি সেঞ্চুরি, এভরি হোয়াটএভার, এভরির সাথে কোনো সময় রিলেটেড কোনো ওয়ার্ড যদি থাকে, পাশাপাশি সামটাইমস, অফেন, অলওয়েজ, ইউজুয়ালি, অকেশনালি, রেগুলারলি, নর্মালি, জেনারেলি, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এই যে কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছ, এভরি টাইম, সামটাইমস, অফেন, অলওয়েজ, ইউজুয়ালি, অকেশনালি, রেগুলারলি, নর্মালি, জেনারেলি, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এই যে আমি এটাকে একটু বোল্ড করে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে যে হলুদ বোল্ড করে ওয়ার্ডগুলো দেখানো হলো, এই ওয়ার্ডগুলো যদি তোমরা কোনো সেন্টেন্সে দেখতে পাও, তাহলে এই ওয়ার্ডগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করে থাকে, কারণ এগুলো দ্বারা অনির্দিষ্ট সময় বোঝানো হয় এবং কিছু ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট রয়েছে যেগুলো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বিবেচনা করা হয়। তো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি স্ট্রাকচার আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো ফার্স্ট অফ অল সাবজেক্ট থাকবে, আর ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের ভি1 থাকবে, তারপর এক্সটেনশন। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা নোটেবল বিষয় হলো, একটা উল্লেখযোগ্য একটা জিনিস খেয়াল করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্য যখন আমরা পাবো তখন আমরা সাবজেক্টের দিকে ফোকাস করব। আমরা এক নাম্বার সেন্টেন্সটা, এ নাম্বার যে এক্সাম্পল আছে এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট হলো হি। সাবজেক্ট কি এখানে? হি। আচ্ছা, আর এই বাক্যটা কোন টেন্স সেটা আমরা প্রথমে আইডেন্টিফাই করার চেষ্টা করব। এখানে একটা কিওয়ার্ড আছে ইউজুয়ালি, এখানে একটা কিওয়ার্ড আছে ইউজুয়ালি। এই ইউজুয়ালি দেখে আমরা বুঝতে পারবো যে এই বাক্যটা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু ইউজুয়ালি আছে তার মানে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, অর্থাৎ হি, শি, ইট, যে কোনো একটা নাম, এগুলি থার্ড পারসন এবং সিঙ্গুলার নির্দেশ করে, তখন ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। কারণ আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বকেও সিঙ্গুলার হতে হবে। তো এখানে সাবজেক্ট হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং আমরা ভার্বকেও সিঙ্গুলার বানাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্ব ব্র্যাকেটে দেওয়া আছে। ভার্ব যেটা ব্র্যাকেটে দেওয়া আছে এখানে লেখা আছে টেক। ভার্বটা কি লেখা আছে এখানে? ভার্বটা লেখা আছে টেক। এখানে একটু ভুল আছে, এই ভুলটাকে ঠিক করাই হলো রাইট ফর্ম অফ ভার্ব। এখন তাহলে সঠিক অ্যান্সারটা কি হবে? যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার এবং এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং নিয়ম অনুসারে এই টেক যে ভার্ব তার সাথে এস থাকার কথা ছিল। সুতরাং অ্যান্সারটা হবে টেকস, কারণ বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো। তো যদি সাবজেক্ট থার্ড পারসন কিন্তু প্লুরাল, তখন কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা যাবে না। একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে
ভার্বের সাথে এস অথবা ইএস ব্যবহার করা যাবে। অন্য কোনো টেন্সে ভার্বের সাথে এস বা ইএস ব্যবহার করা যায় না। আচ্ছা চলো তাহলে 2 নম্বর এক্সাম্পলটা দেখে নেই। হি অলওয়েজ রিড দ্য কোরআন। এখানে প্রথমে আমরা খেয়াল করবো বাক্যটা কোন টেন্স। কিছু কিওয়ার্ড আছে যেগুলো দেখলে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি অলওয়েজ। এই অলওয়েজ থাকাতে আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝাচ্ছে। তারপরে আমরা খেয়াল করবো সাবজেক্টটা কি। সাবজেক্ট এখানে হি, এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস অথবা ইএস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যুক্ত করতে হবে। তো আমরা এখানে ভার্বটাকে খেয়াল করছি, ভার্ব ব্র্যাকেটে দেওয়া আছে হচ্ছে রিড, কিন্তু এই রিড রাইট অ্যান্সার না, আমাদের রাইট অ্যান্সারটা হবে রিডস। রাইট অ্যান্সারটা কি হবে? রিডস। কারণ কি? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার এবং এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোন বাক্যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস অথবা ইএস ব্যবহার করতে হবে। বাকি এক্সারসাইজ গুলো তোমরা করবা। সি নাম্বারটা একটা খেয়াল করো, রহিম এন্ড ইলহাম। এখানে রহিম থার্ড পারসন সিঙ্গুলার, ইলহাম থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু এটা এন্ড দ্বারা যুক্ত। সুতরাং এখানে যে সাবজেক্ট রহিম এবং ইলহাম, এই সেন্টেন্সের সাবজেক্ট হলো রহিম এবং ইলহাম। রহিম এবং ইলহাম থার্ড পারসন কিন্তু প্লুরাল। থার্ড পারসন প্লুরাল হলে ভার্বের সাথে এস বা ইএস ব্যবহার করা যাবে না। শর্ত খেয়াল রাখতে হবে, বাক্যটাকে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিনা সেটা কিন্তু আমরা একটা কিওয়ার্ড আছে এখানে যে রেগুলারলি, এই রেগুলারলিতে দেখে বুঝতে পারলাম বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর সাবজেক্ট যেহেতু থার্ড পারসন প্লুরাল, তাই ভার্বের সাথে এস বা ইএস ব্যবহার করা যাবে না। প্রশ্নে যে অ্যান্সারটি ও ভার্বটি রয়েছে গো, সেটি সঠিক ফর্মে রয়েছে, সুতরাং অ্যান্সার হলো গো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বাকি যে এক্সাম্পলটা রয়েছে, হি অফেন গো দেয়ার, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, এই দুটো অ্যান্সার তোমরা নিজেরা চেষ্টা করো। ওকে, তারপর আমরা চলে যাচ্ছি রুলস 2। রুলস 2 তে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু ইন্ডিকেটর বা কিছু কিওয়ার্ড, যে ওয়ার্ডগুলো দেখলে আমরা বুঝতে পারি এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, গ্রাজুয়ালি, ডে বাই ডে, ইনক্রিজিংলি। এই ওয়ার্ডগুলো যদি আমরা কোনো সেন্টেন্সে দেখি তখন আমাদেরকে বুঝতে হবে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে এম ইজ আর থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে। এখন 1 নাম্বার এক্সাম্পল যেটা রয়েছে এ নাম্বারে খেয়াল করো, এখানে সাবজেক্ট বিমান। সাবজেক্ট কি? বিমান। তারপর আমরা খেয়াল করব এটা কোন সেন্টেন্স অথবা কোন টেন্স, কিছু কিওয়ার্ড আছে কিনা। এখানে আমরা একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি নাও। এই নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করে। তো যেহেতু নাও আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমাকে সাবজেক্টের পরে এম ইজ আর দিতে হবে, ভার্বের সাথে আইএনজি দিতে হবে। এইখানে তোমরা ভার্বটা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে গো, কিন্তু নিয়ম অনুসারে এখানে ভার্বের আগে এম ইজ আর থাকার কথা ছিল আর ভার্বের সাথে আইএনজি থাকার কথা ছিল। এখন কি আমরা এম ইজ আর 3টাই দিব? না, সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে আমরা এম ইজ আর ব্যবহার করব। এখানে দেখতে পাচ্ছি বিমান থার্ড পারসন সিঙ্গুলার, আর আমাদেরকে এম ইজ আর এর মধ্যে সিঙ্গুলার যেটা রয়েছে সেটাকে নিতে হবে। এম ইজ আর এর মধ্যে সিঙ্গুলার এম এবং ইজ, কিন্তু এম সবসময় আয়ের পরে ব্যবহৃত হয়, এই জন্য আমরা সিঙ্গুলার হিসেবে নিব ইজ। আচ্ছা, তোমরা এই যে বিভার্ব গুলো রয়েছে, এই বিভার্ব মোট 10টা রয়েছে। এই বিভার্ব গুলো যদি একটু ধারণা না থাকে কোনগুলো সিঙ্গুলার কোনগুলো প্লুরাল, আর তোমরা কিন্তু একটু বুঝতে সমস্যা হবে। হ্যাঁ, আমার বিভার্ব সম্পর্কিত একটি ছোট্ট ভিডিও রয়েছে, তোমরা এটা একটু দেখে নেবে, তাহলে এই কোন বিভার্বগুলো সিঙ্গুলার কোন বিভার্বগুলো প্লুরাল সে সম্পর্কে একটি ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে। আচ্ছা, তারপর বিমান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং আমাদেরকে এই সাবজেক্টের করে ব্যবহার করতে হবে ইজ, দিলে বিমান ইজ, আর ভার্বের সাথে যুক্ত করতে হবে আইএনজি।
তাহলে অ্যান্সারটা কি হলো? গোয়িং, ইজ গোয়িং। তাহলে রাইট অ্যান্সার হলো বিমান ইজ গোয়িং টু স্কুল নাও। মজার ব্যাপার হলো রাইট ফর্ম ভার্বে তুমি অনলি অ্যান্সার লিখলেও হয়ে যাবে। মনে রাখবা, রাইট ফর্ম ভার্বে অনলি অ্যান্সার লেখার পর অ্যান্সারের নিচে আন্ডারলাইন করে দিতে হবে। আমি সময় স্বল্পতার জন্য পাশাপাশি অ্যান্সার গুলো লিখে দেখাচ্ছি। আশা করি তোমরা নাম্বার 2 যে রুলসটা রয়েছে সেটা বুঝতে পেরেছো। এবার আসি বি নাম্বার এক্সাম্পলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই মুহূর্তে। আমি যদি প্রশ্ন করি যে বি নাম্বার এক্সাম্পলটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে চিনলাম? এখানে একটি ইন্ডিকেটর বা কিওয়ার্ডস আছে, এট দিস মোমেন্ট। এই এট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস তো বললাম সাবজেক্টের পরে এম ইজ আর ব্যবহার করতে হবে, তারপর ভার্বের সাথে আইএনজি। তো সি এর সাথে কিন্তু ইজ বসে আর ভার্বের সাথে আইএনজি ব্যবহার করবা। তাহলে এটার অ্যান্সার হবে কি? ইজ রিডিং। আশা করি তোমরা এই 2 নম্বর রুলসটাও বুঝতে পেরেছ। ওকে, সি নাম্বার এবং ডি নাম্বার তোমরা নিজেরা চেষ্টা করো। এখানে কোন ইন্ডিকেটর গুলো রয়েছে বা কিওয়ার্ড গুলো রয়েছে সেগুলো একটু খুঁজে টেন্সের স্ট্রাকচার অনুসারে তোমরা বসিয়ে দাও, ভার্ব অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, যাকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব বলি। ওকে, এবার আসি আমরা 3 নাম্বার যে নিয়মটা রয়েছে। 3 নাম্বার রুলসে রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু কিওয়ার্ড বা ইন্ডিকেটর আছে যে ওয়ার্ডগুলো দেখলে আমরা এটা বুঝতে পারি যে এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হবে। যেমন রিসেন্টলি, লেটলি, নেভার, এভার, ইয়েট, অলরেডি, জাস্ট, জাস্ট নাও। আরেকটা রয়েছে সো ফার। এই ওয়ার্ডগুলো যখন কোনো সেন্টেন্সে তোমরা দেখবা, তাহলে এই ওয়ার্ডগুলো সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে বোঝায়। তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার দিয়ে এগুলোকে সলভ করবে। আমরা সবাই মনে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার জানি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর এক্সটেনশন। 1 নাম্বার এ নাম্বার যে এক্সাম্পলটা রয়েছে, আই জাস্ট রিসিভ ইউর লেটার। আই জাস্ট রিসিভ ইউর লেটার। এখানে আমরা প্রথমে খুঁজে বের করব কোনো ইন্ডিকেটর আছে কিনা। হ্যাঁ, আমরা এখানে একটা ইন্ডিকেটর পেয়েছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। জাস্ট, এই জাস্ট দেখে আমরা বুঝতে পারলাম বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ থাকবে আর ভার্বের থার্ড ফর্ম বা V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। তাহলে আই হলো সাবজেক্ট, আয়ের সাথে আমরা বসাবো কি? হ্যাভ। তাহলে আই জাস্ট হ্যাভ। আর ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম, রিসিভের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? রিসিভের সাথে শুধুমাত্র ডি যুক্ত করে দিলে সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। তাহলে হ্যাভ রিসিভড। অ্যান্সার হলো হ্যাভ রিসিভড। আশা করি বুঝতে পেরেছো তোমরা 3 নাম্বার রুলসটা। এটা বি নাম্বার এক্সাম্পলটা আমরা একটু দেখি। হি অলরেডি রিচ দেয়ার। এখানে ইন্ডিকেটর আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে ইন্ডিকেটর হলো অলরেডি। এই অলরেডি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবার দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট পরে হ্যাভ হ্যাজ থাকবে, ভার্বের সাথে V3। অর্থাৎ এখানে যে ভার্ব রয়েছে রিচ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অবশ্যই ভার্বের আগে হ্যাভ অথবা হ্যাজ থাকতে হবে এবং ভার্বটাকে পাস্ট পার্টিসিপল হতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্বটা রয়েছে প্রেজেন্ট ফর্মে, এটাকে পাস্ট পার্টিসিপল বানাবো, তার আগে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব। তাহলে রিচের আগে আমরা হ্যাভ ব্যবহার করব নাকি হ্যাজ? হি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা ব্যবহার করব হ্যাজ। আর রিচের ভিতরে হলো রিচড। তোমরা যারা পার্সন অনুসারে বিভাগগুলোকে বসাতে সমস্যা হচ্ছে,
অথবা কখন হ্যাভ বলবে, কখন হ্যাজ বলবে, কখন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো বসে, এগুলো নিয়ে যদি কারো সমস্যা থাকে তোমরা চ্যানেলে গিয়ে ইউজেস অফ বি ভার্ব ভিডিওটা একটু দেখে নিবে, শর্ট একটা ভিডিও, ওখান থেকে তোমরা ধারণা পেয়ে যাবে। হ্যাজ রিচড বি নাম্বারের অ্যান্সার। ওকে, এভাবে করে তোমরা সি, ডি, ই, এফ নিজেরা চেষ্টা করো, ইন্ডিকেটর গুলো খুঁজে বের করো, কিওয়ার্ড গুলো খুঁজে বের করে টেন্সের স্ট্রাকচার অনুসারে তোমরা বাক্যগুলো নিজেরা সলভ করবে। ওকে, এবার আসি 4 নাম্বার। 4 নম্বর রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা সিন্স এবং ফর এর ব্যবহার দেখতে পাই। কারণ কোনো একটা কাজ কখন থেকে, একটা সময় থেকে শুরু হয়ে চলতেছে এখনো বর্তমান, অথবা বর্তমানে কিছু সময় যাবত চলছে, অথবা একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে এখনো চলমান আছে, চলতেছে, এরকম বোঝাতে আমরা সিন্স অথবা ফর ব্যবহার করি। মনে রাখো, সিন্স থেকে অর্থে বোঝায়, ফর হলো যাবত, একটা সময়কালকে বোঝায়, নির্দিষ্ট করে না। আর সিন্স একটা নির্দিষ্ট টাইম থেকে শুরু হয়, যেমন 3টা থেকে, তাহলে সিন্স 3 PM, 4টা থেকে সিন্স 4 PM, সকাল থেকে সিন্স মর্নিং, গতকাল থেকে সিন্স লাস্ট ডে, এইরকম করে। আর যদি আমি বলি যে 2 দিন যাবত, তাহলে ফর 2 days। আমি যদি বলি 1 ঘন্টা যাবত, ফর an hour। আমি যদি বলি 3 ঘন্টা যাবত, ফর 3 hours। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন সিন্স এবং ফরের পরে যদি কোনো সময় নির্দেশক ওয়ার্ড থাকে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করে, এবং সেটা যদি অতীতকালের হয় তখন সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করে। তো এখানে একটাই আমি উল্লেখ করেছি, যদি অতীতকালে কোনো কাজ একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে চলতেছিল বোঝায়, তখন এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। আচ্ছা, 1 নম্বর এক্সাম্পলটা যেটা রয়েছে, এ নাম্বার, ইট রেইন সিন্স মর্নিং। ইট, ইট হলো এই বাক্যের সাবজেক্ট, আমরা সাবজেক্ট পাইলাম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্টে পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকবে, আর ভার্বের সাথে আইএনজি থাকবে। এখন ইটের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন কিছুই আমরা পাচ্ছি না, তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আমাদেরকে ব্যবহার করতে হবে। ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা লিখবো হ্যাজ বিন। ভার্বের সাথে এখানে যে ব্র্যাকেটে ভার্বটা রয়েছে রেইন, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে রেইন এর সাথে যদি আইএনজি যুক্ত করি তাহলে হবে রেইনিং। তাহলে এটার অ্যান্সার হলো হ্যাজ বিন রেইনিং। আশা করি তোমরা বুঝতে পারছো। বি নাম্বারটা আশা করি তোমরা গ্যাস করতে পেরেছো। আই রিড দ্য বুক ফর 3 উইক। এই যে ফর, ফরের পরে 3 উইক একটা সময় বোঝাচ্ছে, এটা হবে 3 উইকস, এখানে হবে উইকস। ওকে, ফর 2 উইকস, ফর 3 উইকস। ওকে, সিন্স এর পরে মর্নিং, এটা একটা সময় নির্দেশ করছে, ফরের পরে 3 উইকস, ফরের পরে 2 উইকস। সিন্স মর্নিং মানে সকাল থেকে, ফর 3 উইকস মানে 3 সপ্তাহ যাবত, ফর 2 উইকস মানে 2 সপ্তাহ ধরে অথবা 2 সপ্তাহ যাবত। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দিয়ে তুমি বাক্যটাকে সলভ করবে। ওকে, এবার আসি বাকি বি এবং সি তোমাদের জন্য রইলো, তোমরা নিজেরা প্র্যাকটিস করো। ওকে, এবার আসি আমরা 5 নাম্বার যে রুলসটা রয়েছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস। মানে বিগিনিং দিকে তুমি যে, আমি যে রুলস গুলো দিচ্ছি সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষার জন্য। তুমি চাকরি পরীক্ষা বলো অথবা তোমার বেসিক বলো, সব ক্ষেত্রেই এগুলো খুবই ম্যান্ডেটরি, এবং ঘুরে ফিরে এগুলো থেকে থাকেই, এবং থাকতেই হবে, এগুলো ছাড়া প্রশ্ন খুব কমই হয়। আচ্ছা, 5 নাম্বার যেটা রয়েছে, তোমরা এখানে লক্ষ্য করছো যে ইফ, এই যে এখানে ইনভার্টেড কমার ভিতরে একটা কথা রয়েছে, তোমরা সবাই খেয়াল করো। ইফ সিন্স ইজ ইউজড অ্যাজ কনজাংশন, সিন্স যখন কনজাংশন হিসেবে ব্যবহার হয় তখন ঘটনাটা কি ঘটে? এইখানে দেখো মধ্যে সিন্স কথাটি লেখা রয়েছে, সিন্স ওয়ার্ডটা এখানে লেখা আছে, সিন্স। এই সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই যে একটু খেয়াল করে দেখো, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট,
অথবা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। সিন্স এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরের অংশটা। সিন্স যুক্ত বাক্যে দুইটা অংশ থাকবে যদি এটা কনজাংশন হিসেবে ব্যবহার হয়। দেখো 4 নম্বর রুলসে যে সিন্স ব্যবহার হয়েছে এটা কিন্তু কনজাংশন হিসেবে ব্যবহার হয় না, এটা প্রিপোজিশন। ফর সিন্স প্রিপোজিশন। তো 5 নম্বর বাক্যে সিন্স কিন্তু কনজাংশন। তো এর আগে একটা বাক্য থাকবে, পরে আরেকটা বাক্য থাকবে। আগের বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হলে পরের বাক্যটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার দেখি, আমি দুইটা অংশে ব্ল্যাঙ্ক দিয়েছি অথবা একটা অংশ তোমাদের করে দেখাচ্ছি। মনে করো বাক্যটা এমন লেখা রয়েছে যে 2 years pass since my father died. 2 years pass since my father died. এবার আমরা সিন্স কে খুঁজে পেলাম। এইখানে সিন্স রয়েছে, সিন্স এর আগে আছে 2 years pass। এই 2 years হলো এই সেন্টেন্সের সাবজেক্ট, আর পাস হলো ভার্ব, এবং এটা হলো প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম অর্থাৎ V1। তো সাবজেক্ট প্লাস V1 থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তার মানে আমরা বুঝতে পারছি এ নাম্বার এক্সাম্পলে সিন্স এর আগের অংশটা, এই যে সিন্স এর আগের অংশ 2 years pass, 2 years pass এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো সিন্স এর আগের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার তোমরা সবাই ধারণা করো তো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম থাকে, যাকে আমরা শর্টকাটে V2 বলি, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম যেটা। তাহলে ডাই এর পাস্ট ফর্ম লিখলে কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে ডাই এর পাস্ট ফর্ম কি? ডাইড। এটাই হলো এই সেন্টেন্সের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এবার আসি সিমিলারলি। সিমিলার ভাবে আমরা একটু দেখি, এটাকে মুছে দিলাম। এরকম থাকতে পারে 2 years have passed, 2 years, সরি এখানে ক্যাপিটাল লেটার হয়ে গেছে, এটা স্মল লেটার হবে। 2 years have passed since I see you last. ওকে, এখানে আমরা সিন্স খুঁজে পেয়েছি কিনা? হ্যাঁ, এখানে সিন্স রয়েছে। সিন্স, সিন্সের আগে কোন টেন্স আছে আমরা সেটা খেয়াল করব। মেনি ইয়ার্স হলো সাবজেক্ট, হ্যাভ পাস্ট এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের আগে সবসময় হ্যাভ অথবা হ্যাজ থাকে, আর ভার্বের V3 থাকে, সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে সিন্সের পরের অংশটা হবে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের কি ব্যবহার করতে হবে? পাস্ট ফর্ম। তাহলে সি এর পাস্ট ফর্ম কি? স। এটাই হলো এটার অ্যান্সার। আশা করি অনেক সহজেই তোমরা বুঝতে পেরেছো। এবার আসি আমরা সি নাম্বার, ইট বি 5 years। এখানে ধরো এদিকে আমি এটা দিলাম, প্রশ্নটা এই পাশে করলাম, এরকম প্রশ্নটা। মেনি ইয়ার্স, নো, ইট ড্যাশ বি 5 years since I lost my father। আচ্ছা, সিন্স আগে আমরা খুঁজে বের করব। সিন্স পাইলাম, এই যে আন্ডারলাইন করা সিন্স। সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট। দেখি এই সিন্সের পরে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। এই যে আই লস্ট মাই ফাদার, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সিন্সের আগে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে ভার্বের V1 থাকে। এবার যদি জিজ্ঞেস করি বি এর V1 কি? বি এর V1 হলো এখানে ইজ, তাহলে ইট ইজ 5 years। আবার এটাকে যদি আমি প্রেজেন্ট পারফেক্ট বানাই তাহলে এটা হবে ইট হ্যাজ বিন 5 years। তাহলে এটার অ্যান্সার দুই রকম হতে পারে। সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে এটার অ্যান্সার হলো ইজ। আর যদি আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করি তাহলে হবে হ্যাজ বিন। কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে হ্যাভেস থাকবে আর ভার্বের V3 থাকবে। এখানে সাবজেক্ট হলো ইট, সাবজেক্ট হলো ইট। এরপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হবে। আমরা জানি ইটের সাথে হ্যাজ বসে,
হ্যাজ। আর বি এর ভিতরি হলো বিন। তোমরা এখনো যারা বি ভার্বের ব্যবহারগুলো সঠিক জানো না, একটু কাইন্ডলি জেনে নেবে, তাহলে না, তা না হলে তুমি কিন্তু এই গ্রামারের টপিকস গুলো ভালো বুঝতে পারবে না, ধরতে পারবে না, তোমার কাছে কঠিন মনে হবে। আমার একটি শর্ট ভিডিও দেওয়া আছে, আবারও বলছি, তোমরা ওটা দেখে নেবে। এবার ডি নাম্বারটা তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা ডি নাম্বার প্রশ্নের সলভটা নিজেরাই করে নাও। ওকে, এবার আমরা 6 নাম্বার এক্সাম্পলটা দেখি, 6 নাম্বার রুলসটা দেখি। 6 নাম্বার রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কিছু ওয়ার্ড বা কি ওয়ার্ড আছে যেগুলো দেখলে আমরা বুঝতে পারি বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট প্লাস টাইম বোঝাচ্ছে, লাস্ট দিয়ে যে কোনো টাইম আমি বলি, যেমন লাস্ট ইয়ার। এই যে এখানে লাস্ট টাইম রয়েছে, লাস্ট টাইম, এই লাস্টের সাথে টাইম রিলেটেড যাই বলি আমি, লাস্ট দিয়ে বলতে পারি লাস্ট ডে, লাস্ট মোমেন্ট, লাস্ট ইয়ার, লাস্ট ডিকেড, লাস্ট সেঞ্চুরি, লাস্ট মান্থ, লাস্ট উইক, যাই বলি না কেন, পাস্ট টাইম, পাস্ট উইক, প্রিভিয়াস টাইম, প্রিভিয়াস উইক, প্রিভিয়াস ইয়ার্স, ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, এগো, লং সিন্স, অ্যাজ সুন এজ। এই ওয়ার্ডগুলো যদি তোমরা কোনো সেন্টেন্সে দেখতে পাও, ওই সেন্টেন্সটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স নির্দেশ করবে। তাছাড়া বিগত কোনো সাল যদি উল্লেখ থাকে, আমি তো সময় দিয়ে বুঝালামই, যেমন 1971, আমরা বলতে পারি 2023, 2024 এর যে পাস্ট এগুলোর মানগুলো, এগুলো বলতে পারি। তো এরকম সাল উল্লেখ থাকলে নির্দিষ্ট করে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার তোমরা সবাই জানো, সেটা কি? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট থাকবে। আচ্ছা, এ নাম্বার এক্সাম্পলের সাবজেক্ট কোনটা? আই। ঠিক আছে, তারপরে এখানে ভার্ব দেওয়া আছে কি? সি। এই সিটাকে আমাদের ঠিক করতে হবে, এটা কি ঠিক আছে নাকি ভুল আছে, এটা ঠিক করাই হলো আমাদের কাজ। ভার্বটাকে ঠিক করাই হলো রাইট ফর্ম অফ ভার্ব। এবার আসি কিওয়ার্ড, আমরা খুঁজে দেখি। এখানে কিওয়ার্ড আছে লং এগো। এই লং এগো থাকলে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের কোন ফর্ম থাকে? পাস্ট ফর্ম। সি এর পাস্ট ফর্ম কি? স। তোমাদেরকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, কনজুগেশন অফ ভার্ব বেশি বেশি পড়বে। টেন্সের স্ট্রাকচার গুলো একদম, আমরা ক্যামেরাতে যখন কোনো ভিডিও করি, ঠিক ক্যামেরাতে ভিডিও করার পর আবার প্লে করলে কিন্তু আমরা ভিডিওটা সেম হুবহু দেখি। টেন্সের স্ট্রাকচার গুলো, কনজুগেশন অফ ভার্ব গুলো ঠিক মেমোরিতে ভিডিও করে রাখতে হবে। তুমি স্পষ্ট দেখে দেখে বলছো, এরকম ভাবে একটা পর্যায়ে নিতে হবে না, নাহলে কিন্তু গ্রামার তোমাকে বুঝতে কষ্টসাধ্য ব্যাপার হয়ে যেতে পারে, এবং হবে, অবশ্যই হবে, কঠিন মনে হবে তোমার কাছে। ওকে, তাহলে এটা অ্যান্সার হলো স। এবার আসি বি নাম্বার, ইয়েস্টারডে। এই যে আমরা কিওয়ার্ড পেয়ে গেলাম ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স। উই নট প্লে ক্রিকেট। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, যে ভার্বের আগে নট দেওয়া আছে, নট, ব্র্যাকেটে যে ভার্ব আছে এটাকে নট দেওয়া আছে। তো পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার হয়। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে নট, এই নট কখনো একা বসতে পারে না, নটের আগে অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব লাগবে। পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, তাহলে নট কি করব? পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য নট ব্যবহার করতে হলে তাকে সাপোর্ট হিসেবে আমাদেরকে ডিড ব্যবহার করতে হবে। অর্থাৎ নটকে আনতে হলে তার সাথে ডিডকেও নিয়ে আসতে হবে, ডিড নট। তাহলে এটার অ্যান্সার হবে ডিড নট প্লে। আর ডিড যখন আমরা ব্যবহার করব তখন ভার্ব কিন্তু পাস্ট ফর্মে থাকবে না। ডিড আসলে ভার্বকে সোজা করে ফেলে, ভার্ব ভিয়ন হয়ে যায়। এটার অ্যান্সার হবে ডিড নট প্লে। ইয়েস্টারডে উই ডিড নট প্লে ক্রিকেট। আশা করি তোমরা এই অ্যান্সারটা বুঝতে পেরেছ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি আমাদেরকে নট ব্যবহার করতে হয়, আমরা দুটো জিনিস করতে পারি, ডু অথবা ডাস। থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা ডাস ব্যবহার করব, অন্য সব পার্সনের ক্ষেত্রে আমরা প্লুরাল হিসেবে ডু নট ব্যবহার করব। ডু নট, ডাজ নট, ডিড নট, এদের পরে সবসময় ভার্বের
বেস ফর্ম বসে। তোমাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, তোমরা যারা পার্সন গুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়া না রাখো সমস্যা হবে। পার্সন জেনে রাখো। নাম্বার, আমরা একটা খেলাফেলা করে নাম্বার কম পড়ি, সিঙ্গুলার প্লুরাল, এটাই কিছু না, কিন্তু তোমাকে এক্সাক্ট একটা ওয়ার্ডের সিঙ্গুলার ফর্ম কি প্লুরাল ফর্ম কি সেটা জানতে হবে, তা না হলে কিন্তু সমস্যায় পড়বে। আচ্ছা, ওকে। তারপর একটা সেন্টেন্সকে বিভিন্নভাবে গঠন করা যায়, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ বানানো যায়, আবার এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ বানানো যায়, আবার ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ বানানো যায়। এই ফরমেশন অফ সেন্টেন্স গুলো একটু পড়বে, জানতে হবে, তা না হলে কিন্তু তোমার বেসিক একদমই দুর্বল হয়ে থাকবে। আচ্ছা, যাই হোক, অন্য একটা ক্লাসে তোমাদের এগুলো নিয়ে আলোচনা করব, একদম বেসিক বিষয়গুলো। সি নাম্বার কি রয়েছে? উই ট্রাভেল টু খুলনা লাস্ট ইয়ার। এই যে একটা পেয়ে গেলাম, লাস্ট প্লাস টাইম লাস্ট ইয়ার, তার মানে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স কে ইন্ডিকেট করছে। ট্রাভেলের পাস্ট ফর্ম ব্যবহার করলেই এটার অ্যান্সার হয়ে যাবে। আশা করি ট্রাভেলের পাস্ট ফর্ম তোমরা জানো। এরকম করে ডি এবং ই তোমরা নিজেরা সলভ করো। ওকে, এখানে সাত নম্বর রুলসটা আমরা একটু দেখি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এট দ্যাট টাইম, এট দ্যাট মোমেন্ট এবং হোয়াইল। এট দ্যাট টাইম, এট দ্যাট মোমেন্ট এবং হোয়াইল যদি থাকে তখন ওই বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আচ্ছা, দেখি এ নাম্বার এক্সাম্পলটা পড়ে। ডু নট মেক আ নয়েজ হোয়াইল ইউর ফাদার বি স্লিপিং। আচ্ছা, এখানে হোয়াইল পেয়েছি আমরা, হোয়াইল আমরা পেয়েছি। আচ্ছা, এবার হোয়াইল থাকলে তারপরের অংশ কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার, এখানে সাবজেক্ট কি? ইউর ফাদার। সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে। এখানে ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে, আমাদেরকে শুধু ওয়াজ অথবা ওয়ার লিখতে হবে। তাহলে ইউর ফাদার এর সাথে কি ওয়াজ বলবে নাকি ওয়ার? ওই যে ঘুরে ফিরে আবার কোশ্চেন, দুইবার ভালো ধারণা থাকতে হবে। ইউর ফাদার ওয়াজ স্লিপিং, এখানে বিয়ের জায়গায় আমরা যদি ওয়াজ লিখি, আবার ওয়াজ মাফিন মনে করো না, ওয়াজ, এটাই হলো এখানে অ্যান্সার। এটাই হলো এখানে অ্যান্সার। এবার আসি আমরা বি নাম্বারে। মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল। এই যে আমরা আবার এখানে হোয়াইল পেয়েছি। হোয়াইল পেলে তারপর অংশে পাস্ট কন্টিনিউয়াস হয়। এখানে সাবজেক্ট হলো আই, আয়ের পরে ব্যবহার করতে হবে কি? ওয়াজ। অথচ দেখো এখানে ভার্ব দেওয়া আছে কুক, এখানে কিন্তু ওয়াজ নেই, এবং কুকের সাথে আইএনজি যোগ করতে হবে, কুকিং। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ এর ভার্বের সাথে আইএনজি, ওয়াজ কুকিং। আশা করি এইটাও তোমরা বুঝতে পেরেছো। সি নাম্বারটা তোমাদের জন্য রেখে দিলাম। Dear students, I am I am doing review once again in English. Today we discuss an important topic, and it's about the right form of verb. Here we can see some indicators in present indefinite tense: every time, sometimes, often, always, usually, occasionally, regularly, normally, generally, universal truth, habitual fact, etc. These keywords always indicates present indefinite tense. So here we can see in which A, he usually take his breakfast at 8 a.m. Here the subject is he, third person singular number. Usually is the indicator of present indefinite tense, so the verb will be takes, because third person always takes s or es with the verb in present indefinite tense. And this way you can solve the B, C, D and E number bridges or examples. Okay, now look at rules number 2. Here we can see present continuous tense. Now at this moment, at present, gradually, day by day, increasingly, these are the indicators of present continuous tense. We know the structure of present continuous tense: subject plus M is R plus V1 plus ing plus object. Here the subject is the man and it is third person singular number. That's why we use
is, and we have to use ing with the verb. So the answer will be Diman is going to school now, as now is the indicator of present continuous tense. And this way you will solve B, C and D. Okay, now look at the rules number 3, present perfect tense. There have some indicators or keywords who always indicates present perfect tense. Recently, lately, never, ever, yet, already, just now, etc. And so far. These are the indicators of present perfect tense. We know the structure of present perfect tense. Subject plus have is plus V3 plus object. Here the subject is I, and just is the indicator of present perfect tense. And we have to use have or has before the verb. Here the verb is received. We have to make it past participle. So the answer will be have received. You have to know the uses of be verb in sentence with following the number and person of the subject. Otherwise, you will not catch the grammar easily. Okay, by this way, you will solve A to F number examples. Okay, now look at rules number 5, present perfect continuous tense. When since or for is used before time, then they usually means present perfect continuous tense. So the example is it rained since morning. Here the subject is it. Present perfect continuous tense structure is subject plus have been, has been, be1 ing object. So it always take has been. We use ing with the verb raining according to structure. So has been is the right answer of this which or example. You solve A, B and C like this way. Okay, now look at example rules 5, present indefinite or present perfect tense plus since plus past indefinite. When you see since in a sentence as a conjunction, you have to follow what is the first part of the sentence. Present indefinite or present perfect, then last part will be past indefinite. Remember, one thing is, if first part is past indefinite, then last part will be past perfect. Okay, I will discuss it in the next part. Here we find since, and the part before since is 2 years past, and it is present indefinite tense, so the rest part will be past indefinite. Past indefinite tense, we have to use the past form of verb my father died, and it will be died because of past indefinite tense, and this way you will solve it. Okay, number 6, past indefinite tense. Some indicators always indicates past indefinite tense. Yesterday, last time, past time, previous time, once upon a time, ago, long since, as soon as. These are the indicator of past indefinite tense. When you see these indicators in a sentence, then it will be past indefinite. So we know the structure of past indefinite tense. You will just turn the verb into past form, then it will be the right answer. Okay, this way you will solve A to E number examples. Now look at it, which is 7, past continuous tense. At that moment, at that time, while. These keywords indicate past continuous tense. So you can see while your father was sleeping. Here sleeping is already been included in the questions. We just write the was. My uncle arrived while I was cooking dinner. You will solve the same number of questions.